প্রথম দিন শ্বশুরবাড়িতে পা রেখেই চমকে গেলাম আমি। আমার সামনে দাঁড়িয়ে আছে আমারই 4 বছর আগের হারিয়ে যাওয়া প্রেমিক। আমি থমকে দাঁড়ালাম। তন্ময় আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল আমার সামনে থেকে। ওর ভালোবাসার স্মৃতি নিয়ে এত বছর আর ছিলাম আমি। কিন্তু ইদানিং আব্বু খুব বেশি অসুস্থ হয়, ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম। কিন্তু আমি কি দেখলাম? তন্ময় এখানে কেন? বিড় করলাম। পেছন থেকে তিহান, অর্থাৎ আমার স্বামী, আমায় ডাক দিলেন। আমি পিছু ঘুরতেই উনি ইশারায় কিছু একটা দেখালেন, কিন্তু সেদিকে আমার দৃষ্টিগোচর হলো না। আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আমি বসে পড়লাম পাশে থাকা আলিশার সোফায়। এভাবে হঠাৎ করে বসে পড়াতে আমার শ্বশুর সহ বাড়ির সবাই উত্তেজিত হয়ে পড়লেন। শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, বৌমা, তোমার শরীরটা কি খারাপ লাগছে? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আমাকে তাড়াতাড়ি তিহানের ঘরে নিয়ে যাওয়া হলো। বিশাল এক রুম, চারপাশে বইয়ের সেলফ। লোকটা নিশ্চয়ই বই খাদক। আমার ননদ তিন্নি আমায় বেডের উপর বসিয়ে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এমন সময় তন্ময়ের উপস্থিতি টের পাই আমি। আমি বেড থেকে নেমে নেমে এসে দরজার সামনে উকি দিই। না, তন্ময় নেই। তাহলে আমার কেন মনে হলো তন্ময় এখানেই আছে? তন্ময়কে দেখতে না পেয়ে আবার চুপচাপ বেডের দিকে পা বাড়ালাম। দরজার আড়াল থেকে হুট করে কেউ একজন আমায় হ্যাচকা টানে তার দিকে টেনে নিল। আমি আসম্বিক এমন ঘটনায় ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম। মিনিট দুয়েক পরে চোখ খুলে আরো বেশি চমকালাম। আমার হাত পা থরথর করে কাঁপছে। মেরুদণ্ড দিয়ে কোনো শীতল কিছু বয়ে গেল। কাপা গলায় বললাম, তুই? তন্ময় বাঁকা হেসে বলল, বিয়ে করে দিব্যি শ্বশুর বাড়ি চলে এলি? আমার কথা একবারও ভাবলি না মৃদু? আমার প্রতি তোর ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল? আমি অনেক কষ্টে আমার কান্নাটা আটকালাম। সেগুলো গলায় দলা সেগুলো গলায় দলা পাকিয়ে রইল। কড়া গলায় বললাম, সিরিয়াসলি তন্ময়, আমার ভালোবাসা ঠুনকো ছিল? আর তোর ভালোবাসা বুঝি অত্যন্ত মজবুত ছিল? তাহলে 4 বছর আগে আমাকে একা ফেলে রেখে ওভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলি কেন? তারপর থেকে একেবারের জন্য তো আমার খোঁজ নেওয়ার চেষ্টা করিসনি। উল্টো আমি যাতে তোর কোনো খোঁজ না নিতে পারি সেই ব্যবস্থাই করে গিয়েছিলি। আর এখন এসেছিস আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করতে? তুই আমায় ভুল বুঝছিস মৃদু। আমি তোকে ছেড়ে পালিয়ে যাইনি। শীতল কণ্ঠে তন্ময় বলল, ও আচ্ছা, তুই ছেড়ে যাসনি? তাহলে এতগুলো বছর কোথায় ছিলি তুই? সে অনেক কথা, আমি তোকে সব বলবো। বল, আমি শুনছি। দেখি কি কি এক্সকিউজ সাজিয়ে এনেছিস তুই। মৃদু, আমি তোকে এক্সকিউজ কেন দিব ইয়ার? আমি তোকে ভালোবাসি মৃদু, সত্যিই অনেক ভালোবাসি। নাটক করিস না তন্ময়। তুই আমার শ্বশুর বাড়িতে কেন এসেছিস সেটা বল। গত 4 বছর আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস। এখন আমার শ্বশুর বাড়িতেও চলে এসেছিস আমার জীবন ধ্বংস করতে। কিছুটা চেঁচিয়ে বললাম কথাটা। হয়তো আশেপাশের মানুষজনও শুনতে পেয়েছে আমার কণ্ঠ। এক্ষুনি হয়তো সবাই ছুটে আসবে এটা জিজ্ঞেস করতে, নতুন বউ কেন এভাবে চেঁচাচ্ছে। কিন্তু এমন কিছুই হলো না। তন্ময় আমার কথার জবাব না দিয়ে চুপ করে আছে। চোখে পানি টলমল করছে ওর। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, 4 বছর আগে আমাকে না বলে উধাও হয়ে গিয়ে নিজেকে কাপুরুষ প্রমাণ করেছিস। আজ আবার এভাবে কেঁদেও সেম জিনিসটা প্রমাণ করছিস। তুই কাপুরুষ আমি জানি। এখন আমার প্রশ্নের জবাব দে। তন্ময় খপ করে আমার হাত ধরে ফেলল। আমি ওর হাত থেকে এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে একটা চর বসিয়ে দিলাম ওর গালে। তন্ময় আমার এমন রূপে অভ্যস্ত নয়, তাই অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি চর মেরেও ক্ষান্ত হইনি। উঁচু গলায় বললাম, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি এখন বিবাহিত তন্ময়, ভুলে যাস না এটা। আর তুই আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছিস। তন্ময় এবার মুখ খুলল, ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যাঁ জানি আমি, এটা তোর শ্বশুর বাড়ি, কিন্তু সেই সাথে এটা আমারও বাড়ি। তন্ময়ের কথা শুনে আমি বিস্মিত হলাম। ওর থেকে 2 কদম পিছিয়ে গেলাম আর অবাক কণ্ঠে বললাম, কি? হ্যাঁ, তোর স্বামীর একমাত্র ছোট ভাই আমি। ওর কথাগুলো শুনে আমি নতুন করে কি বলছে ও? তিহানের ছোট ভাই? তাহলে ওকে বিয়েতে দেখলাম না কেন? এখন আবার নতুন করে কথা বানাচ্ছিস তুই, তাই না? তিহানের ভাই তুই, তাহলে এতদিনে তোকে একবারও দেখলাম না কেন? তন্ময় হাসলো, বলল, দেখবি কি করে? তোর স্বামী তো আমাকে 4 বছর আগে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে।
তোর দিকে ওর নজর ছিল, তাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছে। তন্ময় মুখ সামনে মুখ কথা বল। তুই ওনার নামে যে অভিযোগগুলো আনছিস, এগুলোর প্রমাণ আছে তোর কাছে? রাগী কণ্ঠে জিজ্ঞেস করলাম। মৃদু, আমার কথাগুলো সত্যি প্রমাণ করার জন্য তোকেও প্রমাণ দেখাতে হবে। এতটা অবিশ্বাসের পাত্র হয়ে গেছে আমি তোর কাছে, তোকে বিশ্বাস করার কোনো কারণ আমার নেই এখন। আর তুই আমার স্বামীর নামে অভিযোগ তুলছিস, তোকে প্রমাণ করতেই হবে এগুলো সব সত্যি। না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, দেব প্রমাণ। তবে এরপর আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। কাল সবাই ঘুম থেকে ওঠার আগে তুই ছাদে আসবি। আমি ওখানে তোর জন্য প্রমাণ নিয়ে অপেক্ষায় থাকবো। তন্ময়ের কথাগুলো শুনে আমার আপাদ মস্তক জ্বলে উঠল। ও এত আত্মবিশ্বাসের সহিত কিভাবে বলছে প্রমাণ দিবে? তাহলে সত্যি কি তিহান অপরাধী? আর তিহানের জন্য আমি তন্ময়কে, আমার ভালোবাসাকে হারিয়েছিলাম। কথাগুলো ভাবতেই আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। দরজার বাইরে থেকে কারো একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এদিকে আসছে বলে মনে হচ্ছে। তন্ময় তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। যার আগে আবারও বলে গেল, মৃদু, আমি তোকে এখনো খুব ভালোবাসি। এবার যেন ওর মুখে ভালোবাসি শব্দটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। তাহলে কি সত্যি তন্ময় ঠিক আর তিহান বেঠিক? চোখের পানি মুছে দরজার দিকে তাকালাম। তিহান এসেছে। উনি দরজা লক করে আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু একটু আগে তিহানের নামে যেসব অভিযোগ শুনলাম, সেগুলোর পর আর ওনার প্রতি একটু শ্রদ্ধা কাজ করছে না আমার, বরং কেমন জানি ঘৃণা হচ্ছে। যদি সত্যি কাল তন্ময় সব প্রমাণ করতে পারে ও নির্দোষ ছিল, তাহলে আমি আমার সামনে থাকা মানুষটার সাথে সারা জীবন সংসার করব কিভাবে? এগুলো ভাবতেই উনি আমার পাশে এসে বসলেন। উনি বসা মাত্রই আমি খানিকটা সরে গিয়ে বসলাম। উনি একটা রিং হাতে নিয়ে আমার হাতে পরিয়ে দিতে চাইলে আমি মৃদু স্বরে বললাম, এটা আজ থাকুক, অন্য দিন দিন না হয়। আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন। ওনার সাথে চোখাচোখি হতেই কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে। মানুষটার চোখে এক অদ্ভুত মায়া রয়েছে, যা আমাকে বিশ্বাস করতে দিচ্ছে না উনি দোষী। কিন্তু তন্ময়ের কথাগুলো তো এর বিপরীত। কাল সকালে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি হয়তো আমার দীর্ঘশ্বাসের শব্দটা শুনতে পেলেন। হাতের রিংটা রেখে দিয়ে বললেন, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। বেনারসি ছেড়ে হালকা ড্রেস পরে ফ্রেশ হয়ে নাও, তারপর একটা লম্বা ঘুম দাও। দেখবে সারাদিনের ক্লান্তি কোথায় উবে যাবে, টেরও পাবে না। কথাটা বলেই উনি নিঃসন্দেহে হাসলেন। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয়, না হলে ওনার হাসি এত সুন্দর কেন? আমি ওনার দিকে তাকাতে ভাবনায় ডুবে যাচ্ছি। এ মানুষটা সত্যি আমাকে ঠকিয়েছে, বিড়বিড় করে বলে উঠলাম। উনি আবার বললেন, কিছু বললে? উনি আমার আমি ওনার কথার জবাব না দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। উনি পিছু ডাকলো, মৃদুলা। আমি ঘুরে তাকালাম। জানি পিছু ঘুরলে ওনার মায়ায় আটকে যাব, যা আমি এই মুহূর্তে মোটেও চাচ্ছি না। ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। আমি দোটানায় পড়ে গেলাম। একদিকে আমার প্রাক্তন আর অন্যদিকে স্বামী। আমি কার পক্ষে লড়ব? ওয়াশরুম থেকে বেরিয়ে তিহানকে রুমে দেখতে পেলাম না। কোথায় গেছে কে জানে। তিহান রুমে না থাকায় কিছু স্বস্তি অনুভব করলাম। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আধ ঘন্টা পর তিহানের আগমন ঘটল রুমে। ওর হাতে লাইটার দেখে অনুমান করে নিলাম হয়তো সিগারেট টানতে গিয়েছিল। আমি পাশ ফিরে শুয়ে আছি বিধায় তিহান আমার মুখটা দেখতে পাইনি। হয়তো ভেবেছে ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পর টের পেলাম ও আমার পাশে শুয়েছে। ধ্যান ঝুঁকে আমার দিকে আসার চেষ্টা করতে আমি নড়ে উঠলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজে ও পাশ ফিরে শুয়ে পড়ল। সারা আমার এপাশ ওপাশ করেই কাটল। দু চোখে ঘুম নেই। সকাল হওয়ার অপেক্ষায় প্রহর গুনতে লাগলাম। কিন্তু শেষ রাতের দিকে কিভাবে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। আমার ঘুম ভাঙলো দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বেজে 10 মিনিট। এদিকে তিহান একদম ঝাপটে ধরে আছে আমায়। আমি নিজেকে ওর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই অনুর জোরে উঠল। ঘুমের ঘরে কিছু একটা বলল, কিন্তু সেটাই স্পষ্ট না হয় আমি আর শুনতে পারলাম না। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আরো শক্ত করে আমায় ধরে রাখছে। সকাল সকাল মেজাজ গরম করে দিচ্ছে। আমি এবার উঁচু স্বরে বললাম, ছাড়ুন তো, আর কত ধরে রাখবেন? আমার কণ্ঠ পেয়ে তিহান দ্রুত চোখ খুলল। তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে অপরাধী কণ্ঠে বলল, সরি, ঘুমের ঘরে কখন তোমায় জড়িয়ে ধরেছিলাম বুঝতে পারিনি। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এমনিতেও মুড ঠিক নেই। তন্ময় ভোরে দেখা করতে বলেছে আর আমি সজাগী হয়েছি বেলা করে।
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। এতক্ষণে বাড়ির প্রায় সবাই উঠে গেছে। আশেপাশে তাকিয়ে তন্ময়কে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও দেখলাম না। মা এসে আমাকে বসতে বললেন। আমি না বসে ওনাকে জিজ্ঞেস করলাম, মা রান্নাঘরটা কোন দিকে? ব্রেকফাস্ট কি বানাবো? শাশুড়ি মা হেসে জবাব দিলেন, তোমায় এখন কিছুই করতে হবে না, তুমি বসো এখানে, আমি তিন্নিকে দিয়ে তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এ বলে উনি রান্নাঘরের উদ্দেশ্যে যেতে চাইলেন। আমি পেছন থেকে বললাম, মা আমিও আসি আপনার সাথে। উনি এবার সম্মতি জানালেন। আমি মায়ের সাথে রান্নাঘরে যেতেই তিন্নি আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি তুমি এখন ঠিক আছো তো? তুমি কেন এখানে আসতে গেলে? আমি নিজেই তো তোমার জন্য চা নিয়ে যাচ্ছিলাম। ওর কথার জবাবে আমি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছি আমি। সবার সাথে হেসে হেসে কথা বললেও ভেতরে ভেতরে আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমার চোখ দুটো সারাক্ষণ তন্ময়কে খুঁজে যাচ্ছিল, কিন্তু ওর দেখা পাচ্ছিলাম না। এর মধ্যে তিহানও ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে চলে এসেছে। উনি আসা মাত্রই আমি নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করলাম। বাবা এতক্ষণ নিজের ঘরেই ছিলেন, এইমাত্র এসেছেন। আমি বাবাকে দেখেই সালাম দিলাম। উনি চেয়ারে বসতে বসতে সালামের জবাব দিলেন। মোটামুটি সবাই ডাইনিংয়ে চলে এসেছে, কিন্তু তন্ময়ের আসার নাম নেই। হঠাৎ করে তিনি চেঁচিয়ে উঠে বলল, ও শিট, আম্মু তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। ছোট ভাইয়া একটু বেরিয়েছে, বলেছে দুপুরে ফিরবে বা বিকেলেও হতে পারে। তিন্নির কথার পিঠে তিহান বলল, কখন বেরিয়েছে তন্ময়? আর কোথায় গিয়েছে, কিছু বলে গেছে? তিনি ঠোঁট উল্টে বলল, ছোট ভাইয়া কি কাউকে কোনো কৈফিয়ত দেয়? আমি জিজ্ঞেস করেছিলাম ওকে কোথায় যাচ্ছে, জবাবেও আমাকে একটা ধমক দিয়ে বলেছে ওর ব্যাপারে যাতে এত বেশি প্রশ্ন না করি। তিনির কথাগুলো শুনে আমি অবাক হলাম। তন্ময় বাড়িতে এমন ব্যবহার করে? কই আমার সাথে তো কখনো এমন রেগে কথা বলেনি। এর মাঝে মা আফসোস করে বলতে লাগলেন, ছেলেটা সেই আগের মতোই রয়ে গেছে, দেশের বাইরে পাঠিয়েও ঠিক করতে পারলাম না। এদের সবার কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছে। মা কেন এ কথা বলল? দেশের বাইরে পাঠিয়েও তন্ময়কে ঠিক করতে পারলো না। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কি? এসব ৭-৫ ভাবনার মধ্যেই তিহান আমাকে উদ্দেশ্য করে বলল, মৃদুলা, তোমার বাবা ফোন দিয়েছিল। ওনারা তো বৌভাতের অনুষ্ঠান আজ করছেন না, তাই বলেছে বিকেলে তোমাকে নিয়ে একবার ঘুরে আসতে ও বাড়ি থেকে। তুমি রেডি থেকো। আচ্ছা। কথাটা বলেই উনি উঠে দাঁড়ালেন। ২ কদম এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন। আবারও বললেন, ও হ্যাঁ, আমার ফোন কোথায় মৃদুলা? তোমার বাবা নাকি অনেকবার ফোন করেছে, বাট তুমি ধরোনি। তিহান ফোনের কথা জিজ্ঞেস করতেই আমার টনক নড়ল। কাল ও বাড়ি থেকে আসার সময় যে হ্যান্ডব্যাগে ঢুকিয়েছি আর বের করিনি ফোনটা। রাতে তন্ময়ের সাথে দেখা হওয়ার পর থেকে আর নিজের মধ্যে ছিলাম না আমি। আমি শীতল গলায় বললাম, হ্যান্ডব্যাগ থেকে বের করিনি। তিহান আমার কথা শুনে মৃদু হাসলেন। তারপর বললেন, এক্ষুনি বের করে বাবাকে ফোন দাও, ওনারা তোমায় নিয়ে টেনশনে আছেন। আমি মাথা নাড়িয়ে রুমের দিকে এগিয়ে গেলাম। তন্ময়ের ব্যাপারগুলো আমার স্বাভাবিক ঠেকছে না। কোথায় ও? এত সকালে কি কাজের জন্য ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো? নাকি আমি সকালে উঠতে পারিনি দেখে আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে? এসব ভাবতে ভাবতেই আমার ফোন হাতে নিলাম। সর্বনাশ, বাড়ি থেকে কল এসেছে 50-এর উপরে। তাড়াতাড়ি বাবাকে কল ব্যাক করলাম। ওপাশ থেকে বাবার ঝাঁঝালো কণ্ঠ বেশি আসলো, তোকে বিয়ে দিয়েছি মানে এই নয় যে তুই এইভাবে আমাদের পর করে দিবি। কাল থেকে আমি তোর মা আর মাহি কতটা টেনশনে আছি জানিস তুই? বাবার ধমকে আমি থতমত খেয়ে বললাম, সরি বাবা, আসলে কাল ব্যাগ থেকে ফোন বের করতে ভুলে গিয়েছিলাম, আর মাথাটাও বড্ড ধরেছিল, তাই আর কি। আমি ঠিক আছি, তোমরা টেনশন করো না। আম্মু আর মাহি কোথায়? বাবা আমার কথার উত্তর দেওয়ার আগে ফোনের ওপাশে মাহির গলা শুনতে পেলাম, হ্যালো আপু, তোর আজ বিকালে আসছিস তো? আমি বুঝতে পারলাম ও বাবার থেকে ফোনটা কেড়ে নিয়েছে। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ যাব। আচ্ছা মাহি, তুই কি এখন বাবার পাশে? হ্যাঁ। একটু সরে যা তো, তোর সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। মিনিট 2 পর মাহির জবাব পেলাম, সরে এসেছি, বল কি কথা? সব ঠিক আছে তো ওইদিকে? নারে কিচ্ছু ঠিক নেই, তন্ময় ফিরে এসেছে। আর জানিস তো, তন্ময় তিহানের আপন ছোট ভাই। আর তিহানের জন্যই নাকি তন্ময় এতদিন দেশের বাইরে ছিল। কি বলছিস তুই এসব? তন্ময় ভাইয়ের বড় ভাই ভাই আছে?
কই, এটা তো আগে তুই আমায় বলিসনি। বলিনি, তার কারণ তন্ময় ওর বাড়ির লোক সম্পর্কে আমাকে তেমন কিছুই বলতো না। ওর বাড়ি কোথায় বা ওরা কয় ভাই বোন, এসব কিছুই না। আমি জিজ্ঞেস করলেও এড়িয়ে যেত। একদিন হঠাৎ ওর একটা ফোন আসে, আর আমি ফোনের স্ক্রিনে বড় ভাইয়া লেখা দেখতে পাই। তখন ওকে চেপে ধরতেই বলেছিল ওরা 3 ভাই বোন। তখনই জানতে পারি ওর ভাই আছে, কিন্তু সেটা যে তিহান তা তো জানতাম না। তার কিছুদিন পরেই তো ও নিজেই উধাও হয়ে যায়। সেই সিচুয়েশনে তোকে ওর ভাইয়ের কথা কিভাবে জানাতাম বল? তো এখন কি করতে চাইছিস? আমি তন্ময়ের কাছে তিহানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে সেগুলোর প্রমাণ চেয়েছি। ও বলেছে আজ ভোরে দিবে, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি। আর যখন উঠেছি তখন শুনলাম ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওপাশ থেকে মাহির দীর্ঘশ্বাসের শব্দ পেলাম। আমি আবারও বললাম, আমার সব গুলিয়ে যাচ্ছে রে মাহি। তন্ময়ের কথাগুলো মনে হলেই তিহানকে সহ্য করতে পারছি না। কি করব আমি? দরজার পাশ থেকে তেহানের কণ্ঠ পেয়ে চমকে তাকালাম আমি। উনি আমাকে চমকাতে দেখে বললেন, আরে কি হলো, চমকাচ্ছ কেন? আর ফোনে কাকে বলছিলে তুমি কি করবে? কোনো সমস্যা হয়েছে মৃদুলা? ওনার কথায় তাড়াতাড়ি আমি ফোন কেটে দিলাম। তারপর অন্যদিকে ফিরে ঢোক গিললাম। আমতা আমতা করে বললাম, "উম, মই কই, কিছু হয়নি তো।" উনি যেন আমার কথায় সন্তুষ্ট হলেন না। ভ্রুদয় গুঞ্জন করে রহস্যময় দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়ে রইলেন। হঠাৎ করে তিহান হাসতে আরম্ভ করলেন। এবার আমি ভ্রুজোড়া কুঞ্চিত করে জিজ্ঞেস করলাম, হাসছেন কেন? উনি হাসতে হাসতে জবাব দিলেন, তোমাকে ভয় পেলে বেশ দারুণ লাগে, বড্ড ইনোসেন্ট দেখায়। ধুর, সবসময় এমন মজা ভালো লাগে না। আমরা কখন যাচ্ছি ও বাড়িতে? বিকেলে, তবে রাতে ফিরে আসবো। কাল আমাকে অফিস যেতে হবে। যদিও আমি এখন ছুটিতে আছি, তবুও বস একবার দেখা করতে বলেছেন। তিহানের কথায় আমি গোপনে নিঃশ্বাস ছাড়লাম। শতভাগ নিশ্চিত হলাম তিহানার আমার কথাগুলো সম্পূর্ণ শুনেনি। না হলে এভাবে স্বাভাবিকভাবে কথা বলতেন না উনি। ছোট করে জবাব দিলাম, ও আচ্ছা। উনি যতক্ষণ রুমে থাকবেন আমি স্বস্তি পাবো না, তাই বের হয়ে আসলাম রুম থেকে। তিহান পিছু ডেকে বললেন, মৃদুলা একটু জুস নিয়ে আসবো? বড্ড গরম লাগছে। নিয়ে আসছি। ওনাকে মুখের উপর না করতে পারলাম না। তবে ওনার এমন আহ্লাদী আবদারগুলো সহ্য হচ্ছে না। এমন এমন দোটানা থেকে কবে বের হতে পারবো ওপরওয়ালা জানে। জোশ নিয়ে ফিরে এসে দেখলাম তিহান বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে উনি হাতে সিগারেটটা ফেলে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, দিনে কয়টা খাওয়া হয়? উনি ইশারায় জিজ্ঞেস করলেন, কি? এই যে সিগারেট, দিনে কয়টা খান? উনি এবার লজ্জা পেলেন। স্বভাবতই কোনো স্ত্রী তার স্বামীর সিগারেট বা নেশা জাতীয় কোনো কিছু পছন্দ করে না, তাই হয়তো এমন লজ্জা পেলেন তিহান। সংকোচ ভরা কণ্ঠে বললেন, বেশিরভাগ সময় 3টা খাওয়া হয়, তবে মাঝে মাঝে 4টাও হয়ে যায়। আমি ওনার দিকে জোশটা এগিয়ে দিয়ে বললাম, তবে যাই বলুন, আমার কিন্তু সিগারেট খাওয়া ছেলেদের হেব্বি লাগে। আমার কথা শুনে উনি চোখ বড় বড় করে তাকালেন। আমি নিজেও বুঝতে পারলাম অকপটে এমন ধরনের কথা বলা আমার মোটেও উচিত হয়নি। নিজেও লজ্জা পেলাম, ওনাকেও বিভ্রান্তিতে ফেললাম। নিজের ভুল বুঝতে পেরে তিহান কিছু বলার আগেই ওনার সামনে থেকে দ্রুত প্রস্থান করলাম। তন্ময়ের আগমন ঘটে বিকেল 3টায়। আমি তখন রেডি হচ্ছিলাম। তিহানও রুমেই ছিলেন। তন্ময় আমাদের রুমের দরজায় নক করতেই তিহান বললেন, ভেতরে আয়। তন্ময় ভেতরে প্রবেশ করেই আমার দিকে আর চোখে চাইল। ওর চেহারা দেখে মনে হচ্ছে বাইরে থেকে কারোর সাথে ঝগড়া করে এসেছে। ও এসে সরাসরি বলল, ভাইয়া, তুই একটু রুম থেকে যা, আমার মৃদুর সাথে কিছু কথা আছে। ওর এমন কথায় আমি তিহান দুজনেই আশ্চর্য হলাম। তিহান আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে ফেললাম। তিহান তন্ময়ের উদ্দেশ্যে বললেন, তন্ময়, এসব কি? তুই মৃদুলাকে নাম ধরে রাখছিস কেন? ও তোর বড় ভাইয়ের বউ, এটা ভুলে গেছিস? আর তোর ওর সাথে কি এমন কথা আছে যে আমার সামনে বলতে পারছিস না? তিহানের কথায় বোধহয় তন্ময় টনক নড়ল। ও মৃদু সরে বলল, সরি ভাইয়া। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আজব, ও এমন উদ্ভট আচরণ করছে কেন? আর ওর উদ্দেশ্যটা কি? আমাকে তিহানের চোখে খারাপ বানানো, নাকি নিজে খারাপ হওয়া? মস্তিষ্ক জুড়ে রাজ্যের প্রশ্ন, অথচ উত্তর নেই। তন্ময় চলে যাওয়ার পর তিহানও বেরিয়ে গেল। আমি তো ভেবেছিলাম তন্ময় বেরিয়ে যাওয়ার পর তিহান আমাকে প্রশ্ন করবেন, তন্ময় আমাকে নাম ধরে কেন ডাকলো এই নিয়ে। কিন্তু আমার ধারণা ভুল। তিহান কিছুই বললেন না।
তেহানের এমন চুপচাপ সব সহ্য করে যাওয়াটা আমার নতুন ভয়ের কারণ। কোনো প্রলয় প্রলয় কোনো প্রলয়স্কারী ঝড় আসার আগে যেমন সবটা থমথমে হয়ে যায়, তিহানের চুপ থাকাটাও আমার এমন মনে হচ্ছে। কি ঘটতে চলেছে আমার জীবনে? আমাদের বাড়িতে আসার পর থেকেই তিহানকে কোথাও দেখছি না। এমন নয় ওনাকে না দেখে থাকতে আমার কষ্ট হচ্ছে, বরং আমার বেশ বেশ লাগছে উনি সামনে না থাকায়। বেশ কিছুক্ষণ পর উনি কোথা থেকে উড়ে এসে বললেন, মেদিলা, চলো এখন বাড়ি ফিরতে হবে, বেশি রাত হয়ে গেলে সমস্যা। আমি আর আপত্তি জানালাম না ওনার কথায়। আমারও ওই বাড়িতে ফেরাটা জরুরি। আজ প্রমাণ দেখতে পারিনি, কিন্তু কাল নিশ্চয়ই পারবো। ভোরে না পারলেও তেহান অফিসে থাকাকালীন পারবো। মাহি অবশ্য আমাকে নিয়ে অনেক চিন্তিত। ওর ভয়ের কারণ আমার শ্বশুরবাড়ির লোক আমার আর তন্ময় রিলেশন ছিল। এটা জানতে পারলে ঠিক কীভাবে রিয়াক্ট করবেন সেটা ভেবে। আমিও যে এই কথাটা ভেবে ভয় পাচ্ছি না তা ঠিক তা নয়। তবুও মাহিকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করিস না, আমি সবটা সামনে নিব। মাহি আমাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থাকবি, আর আমাকে আপডেট জানাস কি হয়। ওকে? আচ্ছা। মাহির কথা শেষ করে আব্বু আম্মু আর ওর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। ঘন্টা খানেকের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। তিহান এসে ফ্রেশ হয়ে নিলেন। ওনার পরে আমিও ফ্রেশ হয়ে বেলকনিতে গেলাম। তিহান পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এতে আমি বিরক্ত হলেও তা প্রকাশ করলাম না। উনি আমার ঘাড়ে ওনার নাক ঘষলেন। ওনার স্পর্শে আমার শরীরে শিহরণ দিয়ে উঠল। কেমন এক মিশ্র অনুভূতির সম্মুখীন হচ্ছে আমি, যার মাঝে ভালো লাগা মন্দ লাগা দুটোই রয়েছে। তিহান আমার কানের কাছে পিষিয়ে বললেন, জানো মৃদুলা, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ভালো লেগেছিল। এর আগেও আমার জন্য অনেক মেয়ে দেখা হয়েছিল, আমার পছন্দ হয়নি। কিন্তু তোমাকে দেখার পর তোমার প্রতি নামহীন এক মায়া কাজ করছিল। তারপর ধীরে ধীরে যেটা ভালোবাসায় পরিণত হলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মৃদুলা। জানো, মানুষের জীবনে প্রেম জিনিসটা আপেক্ষিক। এখন আছে, কিছুক্ষণ পর হয়তো থাকবে না। তাই আমি তোমার প্রেমে পড়িনি, আমি তোমায় ভালোবেসেছি। ভালোবাসা আছে, ভবিষ্যতেও থাকবো। শুধু তুমি তোমার হাত দুটো শক্ত করে আমার হাতের মুঠোয় রেখো। কথা দিচ্ছি কোনোদিন ছেড়ে যাব না। জনম ভরা আগলে রাখবো তোমায়। মনোযোগী শ্রোতা হয়ে আমি ওনার কথা শুনছি। কি সুন্দর প্রেম, ভালোবাসার বিশ্লেষণ করলেন। আচ্ছা, আমি আর তন্ময়কে একে অপরের প্রেমে পড়েছিলাম নাকি ভালোবেসেছিলাম? তন্ময় যদি নিজেকে সত্যি নির্দোষ প্রমাণ করতে পারে, তাহলে আমার আর তিহারের সম্পর্কটা এমন থাকবে, নাকি সব লণ্ডভণ্ড হয়ে যাবে? আমাকে এমন নিশ্চুপ থাকতে দেখে তিহান আবার বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? খুশি হওনি মৃদুলা? ওনার এমন প্রশ্নে আমি ঘাবড়ালাম না। নির্লিপ্ত কণ্ঠে বললাম, ব্যাপারটা তা নয়। আসলে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় নিজেকে সবার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছে। আমাকে কিছুদিন সময় দিন, আমি ঠিক সবার সাথে মানিয়ে নিতে পারবো। তুমি যতদিন ইচ্ছে সময় নাও, তবে সব সময় আমার পাশে থেকো। কখনো ভুল বুঝে দূরে সরে যেও না। আমি কিছু বললাম না। সব কথার জবাব দিতে নেই, এতে মায়া বাড়ে। আর আমি ততদিন তিহানের মায়া বাড়াতে চাই না, যতদিন না উনি নির্দোষ প্রমাণ হচ্ছে। যদি সত্যি উনি তন্ময়কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে থাকেন, তাহলে এর শাস্তি ওনাকে পেতেই হবে। তিহান আমার উত্তর না পেয়ে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে থাকলাম। জীবনে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব কখনোই ভাবিনি। সবটা ধোয়ার মতো লাগছে আমার কাছে। রুম থেকে বেরিয়ে ডিনারের উদ্দেশ্যে ডাইনিং রুমে যেতেই তন্ময়ের সাথে সজোরে ধাক্কা খেলাম। সরি, আসলে খেয়াল করিনি, নিচু গলায় বললাম তন্ময়কে। আরে ভাবি, আপনার সরি বলার কিছু হয়নি। আসলে দোষটা আমার। মোবাইল স্ক্রল করতে করতে হাঁটছিলাম তো। তন্ময়ের মুখে ভাবে ডাক শুনে কিছুটা অবাক হলাম। পাশে তাকিয়ে দেখলাম তিন্নি পাশের চেয়ারেই বসে আছে। এবার সবটা পরিষ্কার হলো। তিন্নি সামনে থাকায় ও ভাবে ডাকছে। আমি ভদ্রতা সূচক মাথা নাড়ালাম। তন্ময় পাশ কেটে যাওয়ার সময় বলল, কাল ভাইয়া অফিসে যাওয়ার পর তুই প্রমাণ পেয়ে যাবি, রেডি থাকিস। আমি ওর যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে রইলাম। তন্ময়কে কেমন জানি অগোছালো লাগছে। কি হয়েছে ওর? তিহান অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তন্ময় হতদন্ত পায়ে আমার কাছে ছুটে আসে। আমি ওর প্রতীক্ষায় ছিলাম। ও আসার পর সরাসরি ওকে জিজ্ঞেস করলাম, প্রমাণ এনেছিস? তন্ময় আমার কথার জবাব না দিয়ে বরং একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর বলল, ভাইয়ের সাথে তুই চুটিয়ে সংসার করছিস, আমার কথা তোর একটু মনে হয় না?
তাই না রে মৃদু? দেখ তন্ময়, হেয়ালি করিস না। প্রমাণ দেখা তাড়াতাড়ি। আমার এখন এসব একদম সহ্য হচ্ছে না। দিচ্ছি। কথাটা বলেই তন্ময় ওর মুখ থেকে মোবাইল থেকে আমাকে কয়েকটা ছবি দেখালো। আমি ছবিগুলোর কোনো অর্থ খুঁজে পেলাম না। তন্ময়কে জিজ্ঞেস করলাম, এই ছবিগুলো দিয়ে কি প্রমাণ করছিস? এখানে দুটো ছেলে মেয়ে বসে আছে। তো তন্ময় এবার শব্দ করে হাসলো। বলল, তুই সত্যি আর কিছু দেখতে পাচ্ছিস না ছবিতে? আমি স্বাভাবিকভাবে জবাব দিলাম, না। আর এরাই বা কারা? একজন হলো তোর পিয়ারের স্বামী, আর অন্যজন এক্স গার্লফ্রেন্ড। কি, অবাক হচ্ছিস? শোন, আমি তোকে সবটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ক্যাফেতে ভাইয়া আর ওর প্রেমিকাকে নিয়ে বসেছিল, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ভাইয়া এই মেয়ের সাথে কি তন্ময়? আমি ক্রুদ্ধ কণ্ঠে বললাম। মৃদু, এখনই এত উত্তেজিত হচ্ছিস কেন? বলছি তো আমি, নিজের ভাইয়ের নামে তারই বউয়ের কাছে এসব বলতে রুচিতে পাচ্ছে। তন্ময়ের প্রতি কথায় আমার গা গুলিয়ে আসছে, রাগে শরীর রিরি করছে। আমি ওকে ধমক দিয়ে বললাম, এখানে ছেলে মেয়ে কারো ছবি স্পষ্ট না। এই ছবিতে কিচ্ছু প্রমাণ হয় না তন্ময়। তুই আমাকে বোকা বানাতে চাইছিস। আমি বেশ বুঝতে পারছি। আসল কথা, তুই আমার জীবনে সুখ সহ্য করতে পারছিস না। একবার আমাকে তুই নিজেই সুখের সন্ধান দিয়ে আবার নিজেই উধাও হয়ে গেলি। এখন আমার বিয়ে হয়েছে, তাই আমি যাতে স্বামীর সংসার না করতে পারি, তার জন্য এসব আজে বাজে কথা বলছিস, তাই না? তন্ময় আমাকে শান্ত করার জন্য এগিয়ে আসলো। আমার দুই বাহুতে ঝাঁকুনি দিয়ে বলল, মৃদু, এমন উদ্ভট কথা বলিস না। তোর সুখ আমি চাইবো না তো আর কে চাইবে? হ্যাঁ, আমি তো তো আমি তোকে কতটা ভালোবাসি তা আজও তুই বুঝতে পারলি না। এই একটা আফসোস আমাকে সারা জীবন কুড়ে খাবে। মৃদু, তোর মনে আছে কলেজের ফার্স্ট সেমিস্টারের পর আমি 3 দিনের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম? যে মনে আছে তোর? আমি অস্পষ্ট কণ্ঠে বললাম, হুম। তখন কিন্তু আমি তোকে মিথ্যে বলেছিলাম যে আমি হঠাৎ করে একটা ফ্রেন্ডের গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম, তাই তোকে জানাতে পারিনি। আসলে ব্যাপারটা তা ছিল না। 3 দিনের জন্য ভাইয়া গায়েব হয়ে গিয়েছিল। পুরো শহর খুঁজেও ওকে আমরা কোথাও পাচ্ছিলাম না। তখন পুলিশের সহায়তায় ওকে হোটেলে একটা মেয়ের সাথে অতর্ক অবস্থায় খুঁজে পাই আমরা। তন্ময়ের কথাটা শুনে আমি পুরোই স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর চুপ থেকে ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিলাম, ছি, উনি এমন নিজ মন মানসিকতার মানুষ। আর আমি কিনা ওনার সাথে এই 2 দিন একই বিছানায় ছিলাম। ছি। তন্ময় ক্ষণকাল নীরব রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, তন্ময়, সব সত্যি বলছিস তো? আচ্ছা, ছবিতে ওনার মুখ বোঝা যাচ্ছে না, আবার আমার একটা ক্লিয়ার ছবি দেখাতে পারবি? তন্ময় কিছু একটা ভেবে বলল, পারবো। তারপর সত্যি সত্যি তিহানের সাথে একটা মেয়ের ছবি দেখালো। সেখানে তিহান মেয়েটার ওর হাতের মুঠোয় নিয়ে রেখেছে। ছবিটা দেখা মাত্রই আমি চোখ বন্ধ করে ফেললাম। এগুলো আমি সত্যি আর সহ্য করতে পারছি না। ও আবার বলল, তারপর ভাইয়াকে নিয়ে আমরা বাসায় ফিরি। পুলিশ গ্রেফতার করতে চেয়েছিলেন, কিন্তু বাবা ওদেরকে টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দেয়। এরপর থেকে ভাইয়া কেমন অদ্ভুত আচরণ শুরু করে আমাদের সাথে। হুটহাট রেগে যায়, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। তিন্নিকে আর আমাকে সারাক্ষণ বকাঝকা করে। মা এসব সহ্য করতে পারে না, স্ট্রোক করেন। ভাইয়া তবুও ঠিক হয়নি। এরপর আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, নেশা শুরু করে। আমরা কেউ ওকে থামাতে গেলে মার দেওয়ার জন্য এগিয়ে আসে। মা তখন কিছুটা অসুস্থ। ভাই আর এমন অবস্থায় আমার পড়ালেখাতে ব্যাঘাত করতে থাকে। বাবা অফিস আর মাকে সামলান, আর আমি ভাইয়াকে। কিন্তু এর মধ্যেই তুই দেশের বাইরে গেলি কেন? আর আমাকেই বা সবটা বলিসনি কেন? না বলেই হুট করে চলে গেলি। আর তুই ওই দিন এই ওই কথাই বা কেন বললি? আমার দিকে তিহানের নজর ছিল, আর সেজন্যই তোকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে সে। আমার প্রশ্ন শুনে অন্যদিকে ফিরে বলল, আসলে ওই দিন তোকে ভাইয়ার বউ রূপে দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই বলেছিলাম ওর নজর ছিল তোর দিকে। তবে আমার দেশের বাইরে চলে যাওয়ার পেছনে সত্যিই ভাইয়ার হাত রয়েছে। ওর নেশার পরিমাণ বাড়িয়ে দিল। আমি ওকে বোঝাতে গেলে আমার গলা টিপে ধরে। একটুর জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম। তখন মা আমাকে ওর থেকে দূরে রাখার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেয়। সেখানে আমার বড় খালা থাকেন, তার কাছেই এই 4 বছর ছিলাম। গত বছরের শেষের দিকে ভাইয়া আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, আর তারপরে আমাকে দেশে আসতে বলা হয়। নিজের দেশ, প্রিয়জন দেশে ছেড়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমি, তাই ফিরে আসতে বলায় তাড়াতাড়ি ফিরে আসি।
তন্ময়ের কণ্ঠটা কেমন ভেজা লাগছে, বোধহয় কাঁদছে। আমি ধীর পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে চোখ মোছার চেষ্টা করতে লাগলো। তুই কাঁদছিস কেন? তোর তো কোনো দোষ ছিল না। হুম, কিন্তু তোকে তো আমি চিরকালের মতো হারিয়ে ফেললাম মৃদু। তুই এখন সম্পর্কে আমার ভাবি। হ্যাঁ, ভাই আমার জীবনটা তছনছ করে দিল। এই 4 বছর তোর স্মৃতি নিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আমাকে কেন বলে যাসনি তন্ময়? তাহলে হয়তো আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। কেন বলিনি জানিস? কথাটা বলে এই কান্নায় ভেঙে পড়লাম। তন্ময় আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তখন তোকে এসব বললে তুই আরো ভেঙে পড়তি। আমাকে ছাড়া তো তুই এক মুহূর্ত থাকতে পারতি না। আর এখন আমি নিজেও জানতাম না আমি আবার দেশে ফিরে আসবো, ভাইয়া আবার স্বাভাবিক জীবনে ফিরবে। সব অগোছালো ছিল তখন, বড্ড অগোছালো। আর দেখ, নিয়তি সেই ভাইয়াকে এখন সব দিল আর আমাকে করে দিল নিঃস্ব। আমি পার করছি রে, আমি আর পারছি না রে মৃদু। মাঝে মাঝে সব ছেড়ে ছুড়ে আবারও হারিয়ে যেতে মন চায়। তন্ময় আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মৃদু তুই ভাইয়াকে এসব কিছুই বলবি না, কথা দে। আমি চাই না, সত্যি চাই না ভাইয়া এসব তোর মুখে শুনতে পাক। তাহলে ভাইয়া হয়তো আবার আগের মতো হয়ে যাবে। তুই ভাইয়াকে কষ্ট দিস না, এতে আমার পরিবার আবারও ভেঙে পড়বে। তন্ময়ের হাত থেকে আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না তন্ময়, আমি তোর মতো এত ভালো মানুষ না। তোর জীবনের সাথে সাথে তোর ভাইয়া আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। এর জবাবদিহি ওনাকে করতেই হবে। আমার কথা শেষ হওয়া মাত্রই তিন্নি রুমে আসলো। আমাকে আর তন্ময়কে এক রুমে দেখে ও গাল ফুলিয়ে বলল, দেবর ভাবিতে মিলে খোশ গল্প করা হচ্ছে, অথচ আমায় একবারও ডাকা হলো না। আমায় ভাবি মোটেও ভালোবাসে না। আমি অন্যদিকে ফিরে তাড়াতাড়ি চোখের কোণের পানিটা মুছে নিলাম। তারপর বুকে হাত রেখে শ্বাস ছেড়ে মনে মনে বললাম, যাক বাবা, তিন্নি আমার আর তন্ময়ের কথা একটুও শুনতে পাইনি। এটা তন্ময়। তিনি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর ঢুকরে কেঁদে উঠলাম আমি। তিহান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর তিহানের আগমন ঘটল রুমে। ও আমায় কান্নারত অবস্থায় দেখে অবাক হলো। দৌড়ে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মৃদুলা, এভাবে কাঁদছো কেন? ওনাকে দেখে আমার রাগটা যেন শতগুণ বেড়ে গেল। আমি এক ঝটকায় ওনার হাতটা আমার কাঁধের উপর থেকে সরিয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। তিহান আবারও আকুতি করে বলল, আমার তরফ থেকে কি কোনো ভুল হয়েছে? ভুল হলে সেটা আমায় জানাও, আমি শুধরে নেব। আমি এবার উত্তেজিত হয়ে বললাম, ভুল? ভুল হলে তো হতোই, কিন্তু আপনি তো ভুল করেননি। আপনি অন্যায় করেছেন। আর ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছে। মেয়েদের সম্মান নিয়ে খেলেছেন। আবার জিজ্ঞেস করছেন আপনি কেন কোনো ভুল করেছেন কি না? হ্যাঁ মৃদুলা, কি বলছো তুমি এসব? আমি তোমার ভালোবাসা কেড়ে নিয়েছি কিভাবে? আর মেয়েদের সম্মান দেই না আমি? তুমি এটা ভাবলে কি করে? ভাববো কেন? আমি তো নিজ চোখেই দেখেছি আপনি ক্যাফেতে একটা মেয়ের হাত ধরে বসেছিলেন। সেটাও কি মিথ্যা? তিহান এবার বেশ চমকালো, উৎকণ্ঠা নিয়ে বলল, ওয়েট ওয়েট, তুমি আমায় ক্যাফেতে দেখেছো মানে? কবে, কোথায় দেখেছো? আমার তো মনে পড়ছে না। বিয়ের আগে তোমার আমার দেখা হয়েছিল কখনো? তাহলে নিজ চোখে দেখেছি মানে এই নয় আমি সরাসরি দেখার কথা বলছি। আমি ছবিতে একটা মেয়ের সাথে আপনাকে দেখেছি। ও আচ্ছা, ছবি। তার মানে আজ তন্ময় এসেছিল এখানে সব বলতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মৃদুলা তুমি বড্ড ইনোসেন্ট জানো, যে তোমায় যেভাবে যা ইচ্ছে বোঝায় আর তুমিও তাই বুঝে যাও। এর জন্যই তুমি বারবার ঠকে যাও। মৃদুলা, একটা মানুষ তোমার কাছে এসে একটা ছবি দেখিয়ে বলল তোমার হাজবেন্ড ভালো না, আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। আমি এবার খানিকটা ঘাবড়ে গেলাম। আসলেই তো একটা ছবিতেই কি সব প্রমাণ হয়ে যায়? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। আমাকে চুপ করে থাকতে দেখে ধ্যান চেঁচিয়ে বলল, কি হলো, বলছো না কেন? তন্ময় আর কি বলেছে আমার বিরুদ্ধে? তুমি বলবে সব, নাকি আমিই বলবো? তিয়ানের কথায় চমকে তাকালাম। ওনার কথার পিঠে বললাম, আপনার এখনো কিছু বলার বাকি আছে। কোনো কিছু না ঘটলে তার ওঠে না। আর আমি তন্ময়কে বিশ্বাস করি, ও কখনো আমায় ঠকাতে পারে না। আপনি তো ভালো মনের মানুষের মুখোশ পরে থাকেন, আর মুখোশের আড়ালে সব জঘন্য কাজকর্ম করে থাকেন। টিহা তার ছেলের হাসি দিয়ে বলল, হায় রে বিশ্বাস, এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, বুঝলে? তন্ময় খুব ভালো, তাই না? ও হ্যাঁ, সে তো আবার প্রেমিক। ভালো তো হবে। দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ তো আমি। হ্যাঁ। আমি থমকে দাঁড়ালাম। আশ্চর্য, উনি কিভাবে বুঝলেন তন্ময় আমার প্রেমিক? তবে তন্ময় কি ওনাকে সবটা জানিয়ে দিয়েছে? জিজ্ঞাসার দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আবারও বললেন,
অবাক হলে তো? আমি এত সব কিভাবে জানতে পারলাম? তুমি তো মুদ্রার অপিঠ শুনেছ তন্ময়ের কাছে। এপিঠ তো শোনাবো আমি। আর হ্যাঁ, আমার কথার মাঝে একটা কথাও বলবে না তুমি। মাইন্ডেড। টিহা যে এতটা রাগী, এর আগে বুঝতে পারিনি। ওর ধমকের দাপটে আমি বারংবার কেঁপে উঠছি না। চোখ দিয়ে তো অঝোর ধারায় জল ঝরছিলই। আমি এখন ভাসমান অবস্থায় আছি। ও এ পাশ থেকে তন্ময় তীরে উঠাতে চাইছে, তো ও পাশ থেকে তিহান চাইছে। কোন পারে আমার ঠাঁই হবে সেটা আমি নিজেও জানি না। আমার জীবনের মোড়ও বা কোন দিকে ঘুরে যাবে সেটাও অনিশ্চিত। তিহান নির্দোষ প্রমাণিত হলে তন্ময় হয়ে যাবে অপরাধী। তিহান দেয়াল ঘেঁষে দাঁড়ালো। চোখ বন্ধ করে লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করলো। তন্ময়ের সাথে তোমার রিলেশন ছিল, সেটা কাল আমায় মাহি জানিয়েছিল। সেদিন তোমার মাহির সঙ্গে ফোন আলাপগুলো আমি শুনেছিলাম, কিন্তু তোমায় বুঝতে দেইনি। তারপর তোমাদের বাড়ি যাওয়ার প্ল্যানটা আমিই করেছিলাম, যাতে মাহির সাথে সরাসরি আমি কথা বলতে পারি। প্রথমে অবশ্য মাহি এসবের কিছুই বলতে চাইছিল না, কিন্তু জোর জোর করার পর সবটা বলেছে। তন্ময় নাকি তোমাকে প্রমাণ দেবে আমার বিরুদ্ধে, সেটাও বলেছে। এরপর থেকে আমি সাবধান হয়ে যাই। তন্ময়ের অতীতটা তোমাকে জানানোর জন্য আজ অফিসে যাওয়ার নাম ধরে আমি বাসা থেকে বেরিয়ে যাই। কিছু প্রমাণ এনেছি, দেখবে। আমি উৎসুক দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার কাছে এগিয়ে এসে ওই মেয়েটার আর ওনার ছবিগুলো দেখিয়ে বললেন, তন্ময় এই ছবিগুলো তোমায় দেখিয়েছিল তাই না? আমি মাথা ঝাঁকালাম। উনি আবার বললেন, সাইডে ক্লিক করে দেখো তো এই ছবিটা দেখিয়েছিল কিনা। আমি সাইডে ক্লিক করা মাত্রই ঠিক ওই মেয়েটার সঙ্গেই তন্ময় ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি দেখতে পেলাম। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। ওই মোবাইলটা আমার হাত থেকে নিয়ে আবার আগের জায়গায় দাঁড়ালেন। পিনপতন নীরবতা বিরাজ করছে রুমে। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কি করে আমি ওনাকে অবিশ্বাস করে তন্ময়ের সব কথা অকপটে মেনে নিতে পারলাম? তিহান বললেন। তারপর আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, বাকিটুকু আমি বুঝতে পারছি। তন্ময়ের সাথে মেয়েটার ফিজিক্যাল রিলেশন ছিল, তাই তো? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। আমি আবারও বললাম, সেদিন তন্ময় 3 দিনের জন্য গায়েব ছিল এজন্যই। আর ও সম্পূর্ণ দোষটা আপনার উপর চাপিয়ে দিয়েছে, যাতে ওকে আমি আবার মেনে নিতে পারি। ছি, এখন আমার উপরই ঘৃণা হচ্ছে। আচ্ছা, তন্ময় নেশাও করতো তাই না? আর সেজন্যই মা সেদিন বলেছিল ওকে দেশের বাহিরে পাঠিয়ে ঠিক করতে পারেনি। তন্ময় এখনো নেশা করে আর মেয়েদের সাথে। ছি। তিহান আমার কথাগুলো শুনে মাথা নিচু করে ফেললেন। নিচু গলায় বললেন, 4 বছর আগে হঠাৎ করেই তন্ময় এসবের সাথে জড়িয়ে যায়। মেয়েদের নিয়ে ফুর্তি করা, নেশা করা, এগুলো নিত্যদিনের অভ্যাস হয়ে ওঠে ওর। 3 দিনের জন্য পুলিশের সহায়তায় ওকে খুঁজে পায় হোটেলে। পুলিশ ওকে গ্রেফতার করতে চাইলে আমি আর বাবা বিষয়টা ম্যানেজ করি। ওকে সঠিক পথে আনার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হই। তারপর মা ওকে বিদেশে পাঠিয়ে দেয় বড় খালার কাছে। আমার বিয়ে উপলক্ষে দেশে এসেছে, বাট এই কয়দিনে আবার ও সবে জড়িয়ে গেছে। আজ দুটো মেয়ের সাথে তন্ময়ের এসব বিষয় নিয়ে কথা বলতে বাসা থেকে বের হয়েছিলাম আমি। ওরা কাল সকালে আসবে আমাদের বাসায়। আর আমি যে মেয়েটার হাত ধরেছিলাম, ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই ধরেছিলাম। তন্ময় ওর সাথেও ফ্লার্ট করেছিল। কান্নারুদ্ধ কণ্ঠে তিয়ান কথাগুলো বললেন। আমি ফের প্রশ্ন করলাম, কাল দুটো মেয়ে আমাদের বাসায় আসবে কেন? তিহান কাঁচামচু সরে বলল, সেটা কালকেই বুঝতে পারবে মেদিনা। আবারও নীরবতা। আমি হু হু করে কেঁদে উঠলাম। সবকিছু শুনেও মেনে নিতে ভেতরটা ফেটে যাচ্ছে আমার। তিহান আমার কাছে এগিয়ে এসে আচমকা কোলে তুলে নিলেন। আমি ওনার গলা জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে নিলাম। উনি মৃদু স্বরে বললেন, কেঁদে নাও, এতে মন হালকা হবে। তবে সবসময় মনে রাখবে, তোমার স্বামী সবসময় তোমার পাশে আছে। মানুষ মাত্রই ভুল, তুমিও একটা ভুল করে ফেলেছো, কিন্তু সেটা আগলে রেখে বাঁচা যাবে না মৃদু। তোমাকে আরো শক্ত হতে হবে। ভুলকে শুধরে নিয়ে নতুন করে বাঁচতে হবে। আবেগে গা ভাসিয়ে দিয়ে চললে হবে না। বাস্তবতা উপলব্ধি করে সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। একটা কথা সবসময় মনে রাখবে, কাউকে অন্ধবিশ্বাস করো না, আমাকেও না। আমি তোমার স্বামী বলে যে তুমি আমাকে দেবতুল্য মনে করবে, সেটা কিন্তু ভুল। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। সেটা তুমি আমাকে ধরিয়ে দেবে, আমি শুধরে নেব। আর সব সময় এটা মাথায় রাখবে, পৃথিবীতে তোমার একজন শুভাকাঙ্ক্ষী আছে। সে তোমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী, তোমার ভরসার জায়গা। আর কোথাও কেউ না থাকলেও সে তোমার পাশে সর্বদাই, সবসময়। যে তোমায় ভীষণ করে ভালোবাসে।
ওনার চোখের দিকে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, হ্যাঁ মৃদু, আমি তোমায় ভালোবাসি, ভীষণ যত্ন করে ভালোবাসি। আমি আবারও ঠুকরে কেঁদে বললাম, আমায় ক্ষমা করে দেবেন। আমি আপনার মতো একজন স্বামী পেয়েও এতদিন মিথ্যা মরীচিকার পেছনে ছুটেছি। এতদিন আপনার ভালোবাসাকে ছন্দহীন বৃষ্টির মতো মনে হয়েছে আমার কাছে, তাই ভালোবাসা পেয়েও অবহেলা করেছি। আমি মাফ করে দেবেন। তিহান আমার ঠোঁটে ওর আঙুল চেপে ধরে বলল, হুশ, পুরনো সব ভুলে এখন নতুন করে সবটা শুরু করো। এখন ভালোবাসা বুঝতে পারলেই হবে। এতদিন ভালোবাসা বুঝোনি, এর জন্য ক্ষমা করে দিলাম। এখন আমার ভালোবাসায় ছন্দ খুঁজে পাচ্ছ তো? আমি মাথা নাড়ালাম। কেমন দুষ্টুমি চলে আমার দিকে তাকালেন। আমি লজ্জায় ওনার গলায় গলায় নিজের মুখ লুকালাম। উনি ধীর পায়ে বিছানায় এগিয়ে দিয়ে গেলেন। লজ্জায় আমার অবস্থা যায় যায়। ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে আলতো করে আমার কপালে চুমু এঁকে দিলেন। আপনার ভালোবাসার প্রথম স্পর্শ পেলাম। সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল আমার। রাত বাড়ছে, আমার একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে লাগলো। পরদিন সকাল 10টা নাগাদ ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ পেয়ে ছুটে গেলাম আমরা। পুলিশ এসেছে, সাথে দুটো মেয়ে। ওরা তন্ময়ের নামে কমপ্লেন করেছে। তন্ময় ওদের সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তন্ময়ের বিরুদ্ধে আরও অভিযোগ এসেছে, ও ড্রাগ পাচারে জড়িত। সবকিছুর ভিত্তিতে ওকে পুলিশ গ্রেফতার করেছে। অবস্থাটা দেখে আমার বিচলিত হওয়ার কথা, কিন্তু আজ আমি মোটেও বিচলিত না। খারাপ লাগছে এটা ভেবে, জীবনে অনেকগুলো দিন আমি তন্ময়ের জন্য নষ্ট করেছি। তিহান আমার পাশে এসে আমার হাত শক্ত করে ধরতেই আমি নিজেকে সামনে নিলাম। আজ তিহান বা পরিবারে কেউ পুলিশকে বাধা দিচ্ছে না, কারণ সবাই এটা বুঝে গেছে, ও শাস্তি না পেলে হয়তো কখনোই ঠিক হবে না। তন্ময় শাস্তিযোগ্য অপরাধ করেছে, পুলিশ ওকে নিয়ে যাচ্ছে, আর আমি সেটা অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তবে সে দেখার মধ্যে ভালোবাসা বা কষ্ট কিছুই নেই, আছে শুধু ঘৃণা, একরাশ ঘৃণা।